স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের জিওটেকটনিক্স পার্ট এর আর্থস ক্রাস্ট নিয়ে আজকের ক্লাসটি আমার সেকেন্ড ক্লাস। এর আগে আমি আর্থ ক্রাস্ট বা ভূত্বক নিয়ে এই ক্লাসটি করেছি। যদি তুমি এই ক্লাসটি দেখে না থাকো এবং দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও ক্লাসটি দেখে নিতে পারো। আগের ক্লাসে আমরা জেনেছি যে ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে ভাগ করা হয়। এগুলো তোমরা জানো। কি কি সেই তিনটি স্তর? ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল, তাই তো? তো এই যে তিনটি স্তর, এই ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে প্রথম ভাগ করেন, মনে রাখবে আগের ক্লাসে বলা হয়নি, প্রথম ভাগ করেন বিজ্ঞানী সুয়েজ। ওকে, এটা কিন্তু প্রশ্ন হতে পারে। তাহলে ভূ অভ্যন্তরকে তিনটি স্তরে প্রথম ভাগ করেন কে? ভূবিজ্ঞানী সুয়েজ। ওকে, আর কি দেখেছি আমরা? যে স্তরগুলির বিভিন্ন স্তরগুলির ঘনত্ব বিভিন্ন রকমের, তাই তো? কারো ঘনত্ব বেশি, কারো ঘনত্ব কম। ওকে, তোমরা মনে রাখবে যদি প্রশ্ন আসে পৃথিবীর ঘনত্ব কত, বা পৃথিবীর কোনো নির্দিষ্ট স্তর না, যে পৃথিবীর গড় ঘনত্ব কত, মনে রাখবে পৃথিবীর গড় ঘনত্ব। ওকে, গোটা পৃথিবীর গড় ঘনত্ব হচ্ছে 5.5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। এই দুটো তথ্য কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আগের ক্লাসটিতে আমরা যেহেতু ভূত্বক সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, তাই আজকের ক্লাসে আমরা ভূ অভ্যন্তরের বাকি দুটি স্তর মানে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল সম্পর্কে বিস্তারিত জানব। ঠিক আছে, তো প্রথমেই চলো আমরা দেখে নেই যে গুরুমণ্ডল কি। ওকে, দেখো এই ছবিটা লক্ষ্য করো। তোমরা কিন্তু ইচ্ছা করলে ছবিটা এঁকে নিতে পারো। ঠিক আছে, ক্লাসের শেষে ছবিটা এঁকে নেবে। ওকে, কিরকম দেখো কি বলেছিলাম যে এইটুকু অংশ কি, এই যে এই রেখাটা টানলাম, এইটুকু এর উপরের অংশটা কি ভূত্বক, তাই তো? কি বলেছিলাম? ভূত্বকের গড় গভীরতা কত? দেখো কত, 30 কিলোমিটার। তার মানে ভূপৃষ্ঠ থেকে গড়ে 30 কিলোমিটার গভীরতা পর্যন্ত অংশই হচ্ছে ভূত্বক। ওকে, এরপর দেখো এই ভূত্বকের তলদেশ থেকে, মানে ভূত্বকের নিচের থেকে, মানে 30 কিলোমিটার গভীরতা থেকে এই দেখো 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত ভূ অভ্যন্তরের যে স্তর, সেই স্তরটাই হচ্ছে গুরুমণ্ডল। কি বলছি? ভূত্বকের তলে, অর্থাৎ গড়ে 30 কিলোমিটার গভীরতা থেকে কত, 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত স্তরটাই হচ্ছে গুরুমণ্ডল। এখানেও দেখবে বিভিন্ন বইয়ে কিন্তু এই সংখ্যাটার কিছুটা হেরফের হতে পারে। ওকে, তাতে কিন্তু খুব একটা সমস্যা নেই। ঠিক আছে, দেখো তাহলে এই যে গুরুমণ্ডলের আরেক নাম কি বলতো? ব্যারিস্ফিয়ার। গুরুমণ্ডলকে ব্যারিস্ফিয়ারও বলা হয়, মনে রাখবে। আর কি আমরা বলেছিলাম যে এই ভূত্বকার গুরুমণ্ডল, ওকে, ভূত্বকার গুরুমণ্ডল কোন বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন? কি এই বিযুক্তি তলটার নাম কি? মুহু বিযুক্তি তল দ্বারা বিচ্ছিন্ন। দেখো যে পৃথিবীর যে মোট ভর আছে, ওকে, পৃথিবীর মোট ভরের 68% ভরই হচ্ছে কার বলতো? 68% ভরই হচ্ছে গুরুমণ্ডলের। ওকে, আর পৃথিবীর স্তরগুলির যে আয়তন, পৃথিবীর স্তরগুলির আয়তনের কি বলতো 83% দখল করে, 83%ই দখল করে আছে কে বলতো? গুরুমণ্ডল। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। কি প্রশ্ন হতে পারে? যে পৃথিবীর সর্বাধিক বিস্তৃত স্তর কোনটি? তার মানে দেখো গুরুমণ্ডল কি 83% এলাকা দখল করে আছে। তার মানে কি গুরুমণ্ডলই হচ্ছে কি পৃথিবীর সর্বাধিক বিস্তৃত স্তর। এই গুরুমণ্ডল সম্পর্কে তোমাদের বেশ কয়েকটি বিষয় কিন্তু মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, কিরকম? দেখো যে গুরুমণ্ডল উপাদান, যদি বলি যে গুরুমণ্ডল কি কি উপাদান দ্বারা গঠিত, দেখো যে গুরুমণ্ডল অপেক্ষাকৃত ভারী উপাদান কি, দেখো যে লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম ও সিলিকা বা সিলিকন দ্বারা গঠিত। ঠিক আছে, গুরুমণ্ডলের উষ্ণতা কত? গুরুমণ্ডলের উষ্ণতা দেখো যে 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গুরুমণ্ডলে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, এই উষ্ণতার পরিমাণ নিয়েও দেখবে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য। ঠিক আছে, এরপর দেখো যে ঘনত্ব। ওকে, যে গুরুমণ্ডলে শিলার ঘনত্ব বা বস্তুর বা পদার্থের ঘনত্ব কত? দেখো যে 3.4 থেকে 5.6 গ্রাম প্রতি ঘন সেমি। ঠিক আছে, আর এই গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ কিছুটা বেশি। কত? দেখো গুরুমণ্ডলে পি তরঙ্গের গতিবেগ 9 থেকে 13.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ডে 9 থেকে 13.5 কিলোমিটার বেগে পি তরঙ্গ গুরুমণ্ডলের মধ্য দিয়ে
প্রবাহিত হয়। আবার দেখো যে গুরুমণ্ডলে অবস্থিত পদার্থগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে গুরুমণ্ডলকে আবার দুটি উপস্তরে ভাগ করা হয়। কি সেই দুটি উপস্তর দেখো, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল, একটা হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ঠিক আছে, তো প্রথমে দেখে নিয়ে চলো যে বহিঃগুরুমণ্ডল কোনটা। দেখো বহিঃগুরুমণ্ডল মানে কি বলতো, গুরুমণ্ডলের উপরের অংশ। ঠিক আছে, অন্তঃগুরুমণ্ডল মানে কি গুরুমণ্ডলের নিচের অংশ। ওকে, দেখো যে বহিঃগুরুমণ্ডল কোনটা, দেখো যে ভূত্বকের তলদেশ থেকে, এটা ভূত্বকের তলদেশ থেকে মানে এই 30 কিলোমিটার গভীরতা থেকে এই 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই যে এইটুকু অংশ, এই যে মাঝখানের এইটুকু অংশ, এই অংশটাই হচ্ছে বহিঃগুরুমণ্ডল। ওকে, তার মানে কত থেকে কত, যে গড়ে 30 কিলোমিটার গভীরতা থেকে 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত অংশই হচ্ছে কি বহিঃগুরুমণ্ডল। ঠিক আছে, এই বহিঃগুরুমণ্ডলে দেখো সবচেয়ে বেশি পরিমাণে ভারী ধাতু হিসাবে, মানে ভারী ধাতুগুলি আছে, দেখো ক্রোমিয়াম আছে সবচেয়ে বেশি, তারপরে লোহা, তারপরে সিলিকা, তারপরে ম্যাগনেসিয়াম। তো এই ধাতুগুলোর নামগুলোকে যদি একসঙ্গে জুড়ে দেই মানে ক্রোফেসিমা, ওকে, তাহলে এর না উচ্চারণ কি হয়, ক্রোফেসিমা। ওকে, এই জন্য এই বহিঃগুরুমণ্ডলের আরেক নাম কিন্তু ক্রোফেসিমা। ওকে, আরেকটা বিষয় মনে রাখবে, এই বহিঃগুরুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ারের অবস্থান। এই অ্যাসথেনোস্ফিয়ার তোমরা নাম শুনেছ, এই অ্যাসথেনোস্ফিয়ার কিন্তু বহিঃগুরুমণ্ডলেই অবস্থান করে। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে অ্যাসথেনোস্ফিয়ার ভূ অভ্যন্তরের কোন স্তরে অবস্থিত, তাহলে উত্তর কি হবে, বহিঃগুরুমণ্ডলে। এবার দেখে নিই চলো যে অ্যাসথেনোস্ফিয়ার কি। ঠিক আছে, কিরকম দেখো, যে এই যে অ্যাসথেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ। ঠিক আছে, অ্যাসথেনোস্ফিয়ার একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে দুর্বল স্তর। ঠিক আছে, আর এই অ্যাসথেনোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন ভূতত্ত্ববিদ ব্যারেল। এটা মনে রাখবে, তাহলে অ্যাসথেনোস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন কে, ভূতত্ত্ববিদ ব্যারেল। ওকে, দেখো অ্যাসথেনোস্ফিয়ার কোথায় আছে, দেখো যে অ্যাসথেনোস্ফিয়ার কি, দেখো যে ভূত্বকের তলদেশে মোটামুটি 70 কিলোমিটার থেকে গড়ে 150 কিলোমিটার পর্যন্ত, কি বলছি 70 কিলোমিটার থেকে গড়ে 150 কিলোমিটার পর্যন্ত, মানে ধরো এটা বুঝে দিলাম, মানে ধরো ঠিক এরকম এই যে এইটুকু অংশ, কত বলছি 70 কিলোমিটার থেকে 150 কিলোমিটার, গড়ে 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশের শিলাস্তর অত্যধিক তাপে ও চাপে, মানে শিলাস্তরের কিছুটা অংশ গলিত বা সান্দ্র অবস্থায় আসে। এই সান্দ্র অবস্থাটা কেমন বলতো, মানে ওই যে পাকা রাস্তা তৈরি করার সময় পিচ গলালে যে থকথকে তরলটা হয় সেটাই হচ্ছে সান্দ্র অবস্থা। তো এই শিলাগুলি, এখানকার শিলাগুলি সান্দ্র অবস্থায় আছে। এবার এই শিলাগুলি সান্দ্র অবস্থায় থাকার আরেকটা কারণ হচ্ছে কি বলতো, যে এখানে পেরিডোটাইট শিলা আছে, আর এই পেরিডোটাইট শিলার সঙ্গে পেরিডোটাইট শিলায় 1% মানে 0.1% জল থাকে। ওকে, এই জন্য এই শিলাস্তর অত্যধিক তাপে গলে গিয়ে এরকম সান্দ্র বা থকথকে তরল অবস্থায় অবস্থান করে। তো এই যে দুর্বল স্তর, এই দুর্বল স্তরটাকেই বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার। ঠিক আছে, এই অ্যাসথেনোস্ফিয়ারে উষ্ণতা হয় প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস। কত বলছি, অ্যাসথেনোস্ফিয়ারে উষ্ণতা হয় প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই অ্যাসথেনোস্ফিয়ারে ভূকম্পন তরঙ্গের গতিবেগ খুব কমে যায়। কি বলছি, অ্যাসথেনোস্ফিয়ারে ভূকম্পন তরঙ্গের গতিবেগ খুব কমে যায়। এই জন্য এই অঞ্চলটাকে বা এই স্তরটাকে লো ভেলোসিটি জোনও বলা হয়। কি বলছি, লো ভেলোসিটি জোনও বলা হয়। আর আমরা জানি যে এই মহাদেশীয় ভূত্বক বা মহাসাগরীয় ভূত্বক বা মহাদেশীয় পাত বা মহাসাগরীয় পাত কার উপর ভাসছে, এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরই ভাসমান অবস্থায় আসে। এই তো, আর কি দেখো যে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে দেখেছেন, যদি এই অ্যাসথেনোস্ফিয়ারের উপরে ভূত্বকের চাপ কমে যায়, তার মানে কি দেখো অ্যাসথেনোস্ফিয়ারে কার চাপ পড়ছে, ভূত্বকের চাপ পড়ছে। তাই তো, ভূত্বকের চাপ যদি কোনো জায়গায় কমে যায়, তাহলে এই অ্যাসথেনোস্ফিয়ারের যে গলিত পদার্থ আছে, ওকে, সেই গলিত পদার্থই তখন কি হয়, এই ফাটল তৈরি করে ম্যাগমা রূপে বা লাভা রূপে ভূপৃষ্ঠে বেরিয়ে আসে। এবার দেখি চলো যে অন্তঃগুরুমণ্ডল কোনটা। ঠিক আছে, দেখো
তো এই 700 কিলোমিটার গভীরতা থেকে এই 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই যে অঞ্চল, এই অঞ্চলটাই হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। তো অন্তঃগুরুমণ্ডল কোথায় আছে? গুরুমণ্ডলের নিচের অংশটাই হচ্ছে অন্তঃগুরুমণ্ডল। ওকে, দেখো এই অন্তঃগুরুমণ্ডলে ভারী উপাদানগুলো আছে। ওকে, সবচেয়ে বেশি পরিমাণে আছে নিকেল, তারপরে লোহা, তারপরে সিলিকা, তারপরে ম্যাগনেসিয়াম। ওকে, এবার এই নামগুলোকে যদি একসঙ্গে মিলিয়ে দেই দেখো, তাহলে নি ফে সি মা। ওকে, এই জন্য অন্তঃগুরুমণ্ডলের আরেক নাম হচ্ছে নিফেসিমা। ঠিক আছে, এবার দেখো যে ভূবিজ্ঞানী র্যাপেত্তি, ঠিক আছে, প্রায় 700 কিলোমিটার গভীরতায়, প্রায় 700 কিলোমিটার গভীরতায় মানে অন্তঃগুরুমণ্ডল আর বহিগুরুমণ্ডলের মাঝে একটি বিযুক্তি তলের সন্ধান পান। ওকে, এই যে এটা একটা বিযুক্তি তল কার কার মাঝখানে আছে? কার কার? বহিগুরুমণ্ডল, অন্তঃগুরুমণ্ডল, অথবা কি বলতে পারি ক্রোফেসিমা আর নিফিসিমার মাঝখানে একটি বিযুক্তি তলের সন্ধান পান। তো এই ভূবিজ্ঞানী র্যাপিত্তির নাম অনুসারেই এই তলটা বিযুক্তি তলের নাম করা হয় র্যাপিত্তি বিযুক্তি। ওকে, তো এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে ক্রোফেসিমা ও নিফিসিমার মাঝখানে কোন বিযুক্তি তল অবস্থিত? তাহলে উত্তর কি হবে? র্যাপিত্তি বিযুক্তি। বা অন্তঃগুরুমণ্ডল ও বহিগুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি তল অবস্থিত? উত্তর কি? র্যাপিত্তি বিযুক্তি। বা প্রশ্ন হতে পারে র্যাপিত্তি বিযুক্তি কোন দুটি স্তরকে পৃথক করেছে? এবার দেখে নিয়ে চলো যে কেন্দ্রমণ্ডল কোনটা। ওকে, কিরকম দেখো, যে গুরুমণ্ডলের নিচ থেকে মানে এই 2700 কিলোমিটার গভীরতা থেকে একদম পৃথিবীর কেন্দ্র পর্যন্ত 7371 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এই অংশটাই হচ্ছে কেন্দ্রমণ্ডল। ওকে, তোমাদের এই কেন্দ্রমণ্ডল সম্পর্কে যে কয়টা বিষয় মুখস্থ রাখতে হবে তা বলছি। দেখো, এই কেন্দ্রমণ্ডল উষ্ণতা, দেখো কেন্দ্রমণ্ডলের উষ্ণতা মানে গড় উষ্ণতা 5000 ডিগ্রি সেলসিয়াস। তবে এখানে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, মানে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। ঠিক আছে, আবার কি দেখো যে এই কেন্দ্রমণ্ডলের পদার্থগুলির ঘনত্ব দেখো 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘন সেমি, মানে প্রতি ঘন সেন্টিমিটারে 9.1 থেকে 13.1 গ্রাম। এই ঘনত্ব কিন্তু সব জায়গায় একই রকম হয় না। ওকে, আবার কি দেখো যে এই কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে দেখো পি তরঙ্গ গতিবেগ কিছুটা বেশি হয়। পি তরঙ্গ সেকেন্ডে 11 থেকে 13 কিলোমিটার স্পিডে বা গতিতে প্রবাহিত হয়, কিন্তু কেন্দ্রমণ্ডলে কিন্তু এস তরঙ্গ প্রবেশ করতে পারে না। ভালো করে মনে রাখবে কি বলছি, কেন্দ্রমণ্ডলে ভূকম্পনের এস তরঙ্গ প্রবেশ করতে পারে না। ওকে, আর দেখো যেহেতু কেন্দ্রমণ্ডল কি সবার নিচে, তাই তো বলে কি উপরের স্তরগুলির পুরো চাপ কোথায় পড়ছে? এই কেন্দ্রমণ্ডলে পড়ছে। ওকে, তো এই কেন্দ্রমণ্ডলের বস্তুগুলো কত চাপে আছে বলতো? কেন্দ্রমণ্ডলের চাপ হচ্ছে দেখো 3500 কিলোওয়াট। এটাও কিন্তু মনে রাখবে কেন্দ্রমণ্ডলের চাপ কত, তার উত্তর কি হবে? 3500 কিলোওয়াট। এই কেন্দ্রমণ্ডলের প্রধান দুটি ভারী উপাদান হলো কি? দেখো প্রধান দুটি ভারী উপাদান হলো নিকেল আর হচ্ছে লোহা। ওকে, এই দুটাকে একসঙ্গে মিলিয়ে দিলে কি হয়? নিফে। তাই তো, এই জন্য কেন্দ্রমণ্ডলকে কিন্তু নিফেও বলা হয়। ওকে, এবার দেখো এই তিনটা স্তরের মধ্যে তার মানে কি হলো? কেন্দ্রমণ্ডলের উষ্ণতাও সবচেয়ে বেশি, তাই তো, ঘনত্বও সবচেয়ে বেশি, চাপও সবচেয়ে বেশি। আর সবচেয়ে ঘনত্ব কম কার? ভূত্বকের, তাই তো। এবং ভূত্বকের উপাদানগুলি কি? হালকা, তাই তো। এখানে চাপও কম, এখানে উষ্ণতাও কম। আবার দেখো এই কেন্দ্রমণ্ডলের পদার্থগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে কেন্দ্রমণ্ডলকে আবার দুটি উপস্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। মানে কেন্দ্রমণ্ডলের উপরের দিকের অংশটা হচ্ছে কি বহিকেন্দ্রমণ্ডল, কেন্দ্রমণ্ডলের নিচের দিকের অংশটাই হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। ওকে, এবার দেখো বহিকেন্দ্রমণ্ডল কোনটা? দেখো দেখো গুরুমণ্ডলের তল থেকে, নিচের থেকে, মানে এই 2900 কিলোমিটার থেকে এই 5100 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত যে অঞ্চল, কার? কেন্দ্রমণ্ডলের যে অঞ্চল, এই অঞ্চলটাকেই বলা হয় কি? বহি কেন্দ্রমণ্ডল। ওকে, এই বহি কেন্দ্রমণ্ডলের পদার্থগুলো প্রায় তরল বা অর্ধতরল, ওকে, বা সান্দ্র অবস্থায় আছে। ওকে, কি কি আছে? লোহা, নিকেল, এগুলো। তো যেহেতু সান্দ্র অবস্থায় আছে, আর কি হচ্ছে বলতো? পৃথিবী কি? পৃথিবী যেহেতু আবর্তন করছে, তাই তো, পৃথিবী তার নিজের অক্ষের দিকে আবর্তন করছে, আর এখানকার পদার্থগুলো সান্দ্র অবস্থায় আছে। এই জন্য কি হয়? এই আবর্তনের সঙ্গে সঙ্গে এখানকার এই সান্দ্র পদার্থগুলোও প্রচণ্ড গতিতে ঘুরছে।
ঠিক আছে। আর ঘোরার জন্য কি বলতো, এখানে একটি বৈদ্যুতিক ক্ষেত্রের তৈরি হচ্ছে বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের তৈরি হচ্ছে, ওকে, যা থেকে কি বলতো চুম্বক ক্ষেত্রের তৈরি হয়। পৃথিবীর যেটা মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ বল, এই চুম্বক ক্ষেত্রের জন্যই এই মহাকর্ষ বলের সৃষ্টি হচ্ছে। আর অন্তঃকেন্দ্রমণ্ডল দেখো, যে এই বহিঃকেন্দ্রমণ্ডলের নিচ থেকে মানে 5100 কিলোমিটার গভীরতা থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত মানে 7371 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই যে অংশ, এই অংশটাকেই বলা হয় অন্তঃকেন্দ্রমণ্ডল, তাই তো। এই অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলো কি ঘনত্ব সবচেয়ে বেশি এবং পদার্থগুলোর উষ্ণতাও সবচেয়ে বেশি, তাই তো, বা অন্তঃকেন্দ্রমণ্ডলের উষ্ণতাও সবচেয়ে বেশি। তারপরেও মনে রাখবে এই অন্তঃকেন্দ্রমণ্ডলের পদার্থগুলো কিন্তু কঠিন অবস্থায় আছে। তাহলে উষ্ণতা বেশি, কি থাকার কথা, তরল থাকার কথা, তাই তো, কিন্তু কঠিন অবস্থায় আছে। কেন বলো তো? তার কারণ হচ্ছে এই কেন্দ্রমণ্ডলে মানে সমগ্র স্তরের চাপ পড়ছে কোথায়, কেন্দ্রমণ্ডলে, তাই তো। এই জন্য উষ্ণতা বেশি থাকা সত্ত্বেও অত্যধিক চাপে এই কেন্দ্রমণ্ডলের পদার্থগুলো কি কঠিন অবস্থায় আছে। আবার কেমন দেখো, যে ডেনমার্কের মহিলা ভূকম্পবিদ ইঙ্গে লেহম্যান এই বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে প্রায় 5100 কিলোমিটার গভীরতায় একটি বিযুক্তি তলের সন্ধান পান। এই একটা বিযুক্তি তল কার কার মাঝখানে, বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে, কত, 5100 কিলোমিটার গভীরতায়। তো তার নাম অনুসারেই এই বিযুক্তি তলটাকে লেহম্যান বিযুক্তি বলা হয়। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে বহিকেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি তল অবস্থান করছে, তাহলে উত্তর কি হবে, লেহম্যান বিযুক্তি। বা প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে যে লেহম্যান বিযুক্তি ভূ অভ্যন্তরের কোন দুটি স্তরকে পৃথক করেছে, তাহলে উত্তর কি হবে, বহিকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল। আবার কেমন দেখো, দুই জার্মান ভূবিজ্ঞানী উইশার্ট একজন এবং গুটেনবার্গ আরেকজন, এই জার্মান দুই ভূবিজ্ঞানী এই ভূপৃষ্ঠ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতায়, মানে এই 2900 কিলোমিটার গভীরতায় এই লাইন বরাবর তারা পর্যবেক্ষণ করে দেখেন যে পি তরঙ্গের গতিবেগ হঠাৎ কমে যায় এবং এখানে এসে এস তরঙ্গ হারিয়ে যায়, ওকে। তো এই দুটা বিষয় দেখে তারা এখানে একটি বিযুক্তি তলের সন্ধান পান। কার কার মাঝখানে, এটা কি অন্তঃগুরুমণ্ডল আর এটা গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। তো ওই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে তারা একটা বিযুক্তি তলের সন্ধান পান, ওকে। এই তাদের নাম অনুসারেই এই বিযুক্তি তলটাকে উইশার্ট গুটেনবার্গ বিযুক্তি বলা হয়, ওকে। তো উইশার্ট গুটেনবার্গের পরিবর্তে শুধু গুটেনবার্গ বিযুক্তিও বলা হয়। তাহলে এটা কি গুটেনবার্গ বিযুক্তি। এবার প্রশ্ন হতে পারে, ওকে, প্রশ্ন হতে পারে যে গুটেনবার্গ বিযুক্তি কোন দুটি স্তরকে পৃথক করে, তাহলে কোন দুটি স্তরকে পৃথক করে, উপরটা কি গুরুমণ্ডল, নিচেরটা কি কেন্দ্রমণ্ডল, তাই তো। বা প্রশ্নটা ঘুরিয়ে হতে পারে যে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলকে কোন বিযুক্তি তল পৃথক করে, তাহলে উত্তর কি হবে, এর উত্তর হবে গুটেনবার্গ বিযুক্তি। ঠিক আছে, দেখো এই ছবিটা যদি এঁকে নাও তোমরা, তাহলে কিন্তু কোথায় কোন বিযুক্তিগুলো আছে, দেখো কয়টা বিযুক্তি আছে, কনরাড বিযুক্তি, মোহ বিযুক্তি, রিপিত্তি বিযুক্তি, গুটেনবার্গ বিযুক্তি, লেহম্যান বিযুক্তি, 1 2 3 4 5 5টা বিযুক্তি তল আছে, তাই তো। এই ছবিটা যদি এঁকে নাও তাহলে কিন্তু আর মুখস্থ করতে হবে না, ছবিটা মুখস্থ করলেই তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, যে পেরে যাবে যে কোথায় কোন বিযুক্তি তল অবস্থান করছে। আবার দেখো যে অনেক ভূবিজ্ঞানী এই বহিঃগুরুমণ্ডলে আরও অতিরিক্ত দুটি স্তরের উল্লেখ করেছে, ঠিক আছে। কীরকম দেখো, যে এই মোহ বিযুক্তি তল থেকে, এটা মোহ বিযুক্তি, তাই তো, এই মোহ বিযুক্তি তল থেকে 410 কিলোমিটার পর্যন্ত, কি বলছি, মোহ বিযুক্তি তল থেকে 410 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত অংশটাকে তারা গুটেনবার্গ স্তর নামে অভিহিত করেছেন। মনে রাখবে কিন্তু, কত বলছি, মোহ বিযুক্তি তল থেকে 410 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশটাকে গুটেনবার্গ স্তর নামে অভিহিত করেছেন, ওকে। আর এই 410 থেকে 1000 কিলোমিটার বিস্তৃত অংশকে গেলিস্তাইন স্তর নামে অভিহিত করেছেন। এই দুটাও কিন্তু মনে রাখবে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাই তো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। আগামী ক্লাসে আমি ভূমিকম্প নিয়ে ক্লাস শুরু করছি, ঠিক আছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।